মন করতেছে কেন? ওহ, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইফটা অ্যাকচুয়ালি স্টার্ট করতে পারতেছিলাম না, যাক, এখন হয়েছে। আপনারা একটু জানাবেন আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশের সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে, কি করে না করে সবকিছু মিলায় আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। যে যেহেতু আমরা এর আগের ক্লাসে সংবিধান পড়েছিলাম, তাই আমি সরকার ব্যবস্থা ক্লাসটা পরপরই রেখেছি, যাতে আপনারা অনেক কিছু এখানে আপনারা কানেক্ট করতে পারবেন। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবো। সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবো। আচ্ছা, তো বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে আপনার সবার আগে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা দেশের সরকার আসলে প্রয়োজনটা কেন, বা এখানে সরকারটা প্রাসঙ্গিক বা রিলেভেন্ট আসলে কিভাবে। দেখেন, আপনি যখন একটা রাষ্ট্রকে অপারেট করতে চাচ্ছেন বা চালাতে চাচ্ছেন বা পরিচালনা করতে চাচ্ছেন, আপনার একটা গ্রুপ অফ পিপল বা একটা সংঘবদ্ধ গোষ্ঠী দরকার হয়, যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, অথবা দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুজে যাদের একটা বিচক্ষণতা বা আপনি যদি বলেন অভিজ্ঞতা, অথবা আহ, দেশের স্বার্থ রক্ষা করে আপনি কোন একটা কাজ যারা করতে চায়, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি সরকারটা গঠিত হয়। এখন এই সরকার জিনিসটা এক এক দেশে, পৃথিবীর সবখানেই কম বেশি এটা আছে। আপনি যে কোনো রাষ্ট্রের দিকে তাকান, যে কোনো দেশের দিকে তাকান, কম বেশি সবখানেই এটা আছে। এখন এখানে যেটা আসলে ডিফারেন্সটা বা পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, যে সরকারের টাইপটা আসলে এক এক জায়গায় এক এক রকম। কোথাও আপনি দেখবেন যে এখানে নির্বাচিত সরকার হচ্ছে, বাট এখানে সব ক্ষমতা প্রেসিডেন্টের কাছে, বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। কোথাও আপনি দেখবেন প্রাইম মিনিস্টার এখানে অনেক আক্ষরিক অর্থে বেশি পাওয়ারফুল উনি থাকে। এই জিনিসটা মাথায় রাখা। তো আপনি অন্যান্য দেশের সরকার ব্যবস্থার সাথে বাংলাদেশের অনেক জায়গায় মিল পাবেন, অনেক জায়গায় আপনি মিল পাবেন না। যেমন ধরেন, আপনি যদি জার্মানির দিকে তাকান, জার্মানিতে কিন্তু প্রধানমন্ত্রী বলতে কোনো পদ নেই, সেখানে আছে চ্যান্সেলর। আবার ঠিক একইভাবে আপনি আহ ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ক্ষমতাটা রাখে সেই দেশের জন্য বা সেই রাষ্ট্রের জন্য, বাংলাদেশের প্রাইম মিনিস্টার বলতে পারেন যে সেরকম একটা পাওয়ার হোল্ড করে। তো এই ব্যাপারটা আসলে কি, যে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যে রাষ্ট্রপতি বলতে একটা পদবি আমাদের এখানে আছে, আমাদের পদক্রমে সবচেয়ে উপরে, বা হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধান যাকে আমরা বলছি, মানে সব থেকে, মানে কাগজপত্রে সব থেকে যিনি মানে উপরে অবস্থান করেন, বা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আমরা ধরে থাকি। তো এই সরকার ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে অপারেট কিভাবে হয়, এইটা একটু আমাদের আগে বুঝতে হবে। দেখেন, প্রথমত আমাদের সরকার যদি আমি বিভাগ বলি, সরকারের যদি আমি বিভাগ বলি, সেটা কি হবে দেখেন। বাংলাদেশ সরকারের যদি আপনি বিভাগ বলেন, তাহলে এই জায়গায় বিভাগ হচ্ছে আমাদের তিনটা। ও, এক নম্বরে হচ্ছে আমাদের আইন বিভাগ, দুই নম্বরে হচ্ছে আমাদের শাসন বিভাগ, আর তিন নম্বরে হচ্ছে আমাদের বিচার বিভাগ। এই তিনটা বিভাগের জন্য আমাদের সংবিধানে আলাদা আলাদা অধ্যায় আছে, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা আর্টিকেল আছে। এবং একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কয়েকটা বিষয় আমাদের একটু মানে ভুল হতে পারে। যেমন ধরেন যে ভাইয়া আইন বিভাগ, অর্থাৎ এটা মানে হচ্ছে সংসদ, সংসদকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলবো কিনা, নাকি আমরা কি সরকারি বিভাগ বলবো, বা এই যে মন্ত্রণালয় গুলো আছে আমাদের, বা আমাদের যে সচিবালয় আছে, বা যে আমাদের অধিদপ্তর গুলো আছে, বা আমাদের যেই আহ আমি যদি বলি
ইয়েগুলো, আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কোনটা কিসের আওতায় চলে আসবে, এই জিনিসটা আমাদের সরকারকে বুঝতে হবে। তো আপনি সহজ করার জন্য আপনি দেখেন, এখানে আইন বিভাগ মানেই আপনি বুঝবেন সংসদ, আইন বিভাগ মানে আপনি বুঝবেন সংসদ। শাসন বিভাগ মানে আপনি বলতে পারেন এখানে আমাদের সকল মন্ত্রণালয় চলে আসবে, এবং এখানে আমাদের সচিবালয় গুলো চলে আসবে, সচিবালয় গুলো না, অ্যাকচুয়ালি সচিবালয় মানে সচিবালয় মন্ত্রণালয় এটা চলে আসবে। এরপর আপনি দেখেন বিচার বিভাগ, এই বিচার বিভাগে আবার অনেকগুলো টাইপ আছে, এই বিচার বিভাগে আবার অনেকগুলো টাইপ আছে। তো এই বিচার বিভাগে আপনি, যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেই, আমি যদি বলি আপনাকে সুপ্রিম কোর্ট, আমি যদি আপনাকে বলি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, বা আমি যদি আপনাকে বলি আমাদের যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে, আমাদের যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে সেটাও কিন্তু এই বিচার বিভাগের অংশ। অর্থাৎ আমাদের যে মানে পদস্থ আদালত গুলো আছে, বা আমাদের যে যে কোনো আদালত হতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে পারিবারিক আদালতটা কোথায় আসবে, এখানে আসবে। ভ্রাম্যমাণ আদালত কোথায় আসবে, এখানে আসবে। আপনি যদি বলেন যে নারী ও শিশু দের জন্য যদি কোনো কোর্ট বসে, সেটা কিসের আওতায় বসবে, এখানে বসবে। মোদ্দা কথা হচ্ছে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ভাবে চিন্তা করেন যে আইন বিভাগ বলতে আমরা কি বুঝবো। এটা মানে আপনি সংসদও বলতে পারেন, অথবা এটাকে আপনি আইনসভাও বলতে পারেন, আইনসভা বলতে পারেন। ঠিক তেমনি ভাবে এই যে আমরা যে শাসন বিভাগের কথা বলছি, এই শাসন বিভাগের আরেকটা নাম আছে। এই শাসন বিভাগকে আমরা বলি হচ্ছে নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ বলি আমরা। তাহলে ভাই যাহাই নির্বাহী বিভাগ তাহাই শাসন বিভাগ। তাহলে সরকারের যে তিনটা বিভাগ আছে সেটা আমাদের ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন? আমাদের যে সরকারের বিভাগ, তার মানে বাংলাদেশ সরকারের বিভাগ যদি আপনি বলেন কয়টা আছে ভাইজান, তাহলে আছে তিনটা। যদি বলেন বিভাগ কয়টা আছে, তাহলে তিনটা। এইটা আমাদের ক্লিয়ার কিনা যে কোন বিভাগ আসলে কি। তারপর আমি আপনাদেরকে এখান থেকে আরো বেশ কিছু মজার জিনিস দেখা দিব, যেগুলো আপনি একবারে শিখে ফেলতে পারবেন, আপনার পরীক্ষার হলে কনফিউশনও হবে না, ভুলও হবে না। এই গেল হচ্ছে ব্যাপার। এখন এই সরকারের যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলোর অবশ্যই একটা ইংরেজি নাম আছে, একটা ইংরেজি নাম আছে। যেমন ধরেন এই যে আইন বিভাগ, এটাকে কি বলা হয়, বিচার বিভাগ বা শাসন বিভাগ, কোনটাকে আসলে কি নামে ডাকা হয়, এইটা একটা আমাদেরকে জানতে হবে। এই কারণে যাতে আমরা কখনো যদি কেউ প্রশ্ন করে, বা আমরা নিজেরাও যদি কখনো, ইভেন আপনি মানে মাঝে মধ্যে দেখবেন যে আপনার বাংলা মনে না ইংলিশ মনে আছে, ইংলিশ মানে বাংলা মনে আছে। সুতরাং আপনার কাছে যত বেশি রেলেভেন্ট ইনফরমেশন থাকবে, আপনার পরীক্ষার হলে নম্বর পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই যে সংসদ বা আইন বিভাগ যাই বলেন না কেন, এইটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল। 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল, 2 নাম্বারটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের জুডিশিয়াল কাউন্সিল। অর্থাৎ আপনি যদি বলেন যে তাহলে বিচার বিভাগের ইংরেজি নাম কি, তাহলে আপনাকে বলতে হবে জুডিশিয়াল কাউন্সিল। যদি আপনাকে বলতে হয় নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের ইংরেজি নাম কি, তখন আপনাকে বলতে হবে এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে এই গেল আমাদের একটা ব্যাপার যে ইংরেজি নামটা আসলে কি। এবার আমাদেরকে আরেকটা বিষয় শিখতে হবে এখান থেকেই, সেটা হচ্ছে আমাদের সংবিধানে এখানে কোনটা কোন অধ্যায়ে আলোচনা আছে, সংবিধানে এগুলো কোথায় আছে। এই যে আমরা সংবিধান পড়লাম বা সংবিধান সম্পর্কে জানলাম, বা যে সংবিধান বলতে যে একটা কথা আছে, এই জিনিসটা যে আমরা শিখলাম, এইটা কিভাবে কাজে লাগতে পারে। এখন দেখেন এই যে আমাদের আইন বিভাগটা আছে বা সংসদ আছে, এইটা আছে আমাদের পঞ্চম অধ্যায়, এইটা আছে আমাদের পঞ্চম অধ্যায়। আর আমি যদি আপনাকে অনুচ্ছেদ বলি বা আর্টিকেল বলি, তাহলে সেটা হবে 65 থেকে 93, সেটা হবে 65 থেকে 93। অর্থাৎ যদি আপনাকে বলা হয় বাংলাদেশের
আইনসভা বা আইন বিভাগ বা সংসদ বা পার্লামেন্টের কথা আলোচনা আছে কোন অধ্যায়, তাহলে আপনি উত্তর করবেন পঞ্চম অধ্যায়। যদি বলা হয় পঞ্চম অধ্যায়ের আর্টিকেল কত থেকে কত, তাহলে 85 থেকে 93। আর যদি বলেন যে সংসদের কথা স্পেসিফিক ভাবে কোথায় বলা আছে, তাহলে সেটা হবে 65। অর্থাৎ এই সংসদের কথা যদি আপনি বলেন স্পেসিফিক ভাবে কোথায় বলা আছে, তাহলে সেটা হবে 65 নং অনুচ্ছেদ। সেটা হবে 65 নং অনুচ্ছেদ। তাহলে আমাদের প্রথমটা ক্লিয়ার কিনা একটু জানাবো। অর্থাৎ আমরা সংবিধান থেকে শিখবো যেটা, সেটা হচ্ছে যে এখানে অধ্যায়টা কত এবং অনুচ্ছেদ গুলো কি কি, অধ্যায়টা কত, অনুচ্ছেদ গুলো কি কি। তাহলে পঞ্চম অধ্যায় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, পঞ্চম অধ্যায় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 65 থেকে 93, যেটা আমাদের পঞ্চম অধ্যায়। এখানে আমাদের সংসদ সংক্রান্ত যত কথা সব এখানে। এখন আপনি যদি কোনো কারণে কোয়েশ্চেন কমন না পান, বা আপনার আর্টিকেল কমন পড়ে নাই, বা আপনি পারেন ভুলে গেছেন, এমন হতে পারে। দেখেন, বাস্তবতা হচ্ছে ধরেন আপনার পরীক্ষায় 30টা প্রশ্ন যদি আসে, আপনি এই প্রত্যাশা নিয়ে কোনোদিন যাবেন না যে আপনি 30টার মধ্যে 30টাই পারবেন। আমি বলবো যে আপনি যদি ধরেন, যেমন আমি কিভাবে চিন্তা করব বা আমি কিভাবে চিন্তা করতাম, বা আমি চাই আপনারা যেভাবে চিন্তা করবেন। অনেক সময়টা হয় যে ধরেন আপনার এভাবে আপনি পাইলেন, মানে কোশ্চেনটা পাইলেন, আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন আপনার কোশ্চেন পাইলেন, আপনি ধরে নিচ্ছেন 30টা কোশ্চেন আছে, কিছু কমন ভুল থাকে যে ভুলগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমি এই বছরও এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন হলো, তো আমি এই বছর এরকম কমপক্ষে আমার মানে আমার স্টুডেন্ট ছিল বা আমার পরিচিত এরকম 10-15 জন আমি দেখলাম যারা ওএমআর ভুল করছে। কেন জানেন? কারণ সে কোশ্চেন দেখে নার্ভাস হয়ে গেছে। এখন কেমন নার্ভাস ভাই, যে সে দেখলো যে এক রোতে, ধরেন আপনার এক রোতে আমি ধরলাম 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আছে। আমি ধরে নিচ্ছি আপনি 1 থেকে 10 একটাও পারেন না। আমি এটা ধরে নিচ্ছি যে 30টা কোশ্চেনের মধ্যে আপনি 1 থেকে 10 একটাও পারেন না। আপনি কেন এটা ভুলে যান যে আপনার আরো 20টা কোশ্চেন রয়ে গেছে? এটা আপনি কেন ভুলে যান? এরকম অনেক সময় হয় যে আপনি একটা কোশ্চেন দেখে আপনার কাছে মনে হয় এটা আমি জীবনে দেখি নাই, কিন্তু পরে কেমনে জানি এটা মাথায় চলে আসে। কারণ আপনি তো ভাই, আপনারা তো পড়েন, রাইট? আপনারা তো এমন না যে পড়াশোনা একেবারেই করেন না। পড়াশোনা যদি করেন, আপনার ব্রেনের কোথাও না কোথাও ব্যাপারটা থেকে যায়। সো মাঝে মধ্যে এরকমটা হতে পারে। আবার ধরেন আপনি টানা 5টা পারেন না, 2টা পারেন না, এই তো এবার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। চাল্লা, আমি কিছু পারি না, আমাকে কিছু হবে না, আমি তো ফেল করবো। কেন ভাই? আপনি চিন্তা করুন একটা বিষয়, যে কোয়েশ্চেন যদি কঠিন হয় আপনার একার জন্য হয় নাই, সবার জন্য কঠিন। তাহলে সবার জন্য কঠিন হলে আমার তাহলে কম নাম্বার পেলে আমার মানে এগিয়ে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি কোয়েশ্চেন সহজ হয়, তখন কিন্তু আপনি সহজ প্রশ্নের উত্তর ছেড়ে আসার বা স্কিপ করার ওই বিলাসিতাটা করতে পারবেন না। আমার কথাটা কি ক্লিয়ার সবার কাছে? একটু জানাবো যে আপনি যদি 5টা কোয়েশ্চেন আপনি পারেন না, আপনি মানে ডোন্ট কেয়ার, আপনি বলুন 25টা আছে, আরো 5টা পারেন না, নো প্রবলেম, 20টা আছে। এবং আপনি যখন ওই 20টার মধ্যে ভালো একটা কোয়েশ্চেন সংখ্যক আপনি পারবেন, অনেক সময় আমরা নার্ভাস হয়ে ভয়ে দেখা যায় কি যে পারা কোয়েশ্চেন অ্যান্সার ভুল করে ফেলি। এরকম অনেক হয়। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, আমার এইচএসসি পরীক্ষার সেন্টার ছিল, আমি পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তখন এখনো মনে আছে, আমার পরীক্ষার সেন্টার ছিল হচ্ছে আমাদের কলেজের পাশে একটা কলেজ ছিল, কি নাম জানো, মোহাম্মদপুর প্রিপারেটরি। তো এই কলেজে সেন্টার পড়লো। তো আমরা তো পরীক্ষায় আগেই চলে যাইতাম, ছেলেরা তো মানে রেডি হতে বেশি সময় লাগে না। আমাদের পাশে যে কোনো একটা মহিলা কলেজের মানে মেয়েদের কলেজের একটা সিট পড়ছিল। তো আমার মানে এই হচ্ছে আমি, আমার পাশে আমার পিছনের জন, ওনার পরীক্ষা হলে আসতে প্রায় মনে হয় 15 থেকে 20 মিনিটের মতো, আমার সঠিক মনে নাই, 15 বা 20 মিনিট হবে, মানে একটা লম্বা সময় ওনার দেরি হয়ে যায়। এবং আমি দেখলাম যে পরীক্ষা হলে উনি যতক্ষণ না লিখলো তার চেয়ে বেশি কাঁদলো। এমনও তো হতে পারে যে হয়তো বা পরীক্ষার কোশ্চেন উনি সব পারে, হয়তো আমার চেয়েও ভালো পারে, এমনও হতে পারতো। বাট ওই যে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, শেষ খেলা। এবং বাংলাদেশে আপনি যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয়, সেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, বিসিএস হোক, তারপরে প্রাইমারি পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ব্যাপারটাতে ভালো তারাই করে যাদের আসলে নিজের ব্রেনের উপরে, বা আমি বিশেষভাবে বলবো যাদের নিজের মানসিকতার উপরে একটা ভালো নিয়ন্ত্রণ আছে। যে না, আমি 5টা কোশ্চেন পারি না, আমি শেষ, আমি লাশ হয়ে গেলাম, না ভাই, এটা হবে না। এমনটা হলে হবে না। এমনটা হলে আপনি বারবার একই রাস্তায় হাঁটবেন, কিন্তু কোনো কাজ হবে না, কোনো রেজাল্ট আসবে না। আপনি এটা অলওয়েজ আপনাকে মানে একটু বি পজিটিভ অল দ্য টাইম, যে ভাই আমি 5টা পারি না, নো প্রবলেম, মানে মনকে সান্ত্বনা দিবেন।
যেমন আমি আপনাদেরকে আরেকটা, আমার রিয়েল লাইফ একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম এইচএসসি পরীক্ষার পরে, অনেক বছর আগে, তো আমি বাংলা সাবজেক্টটাতে খুব দুর্বল ছিলাম, খুবই দুর্বল ছিলাম, মানে বিশেষ করে গ্রামারটাতে আমার ভালো লাগতো না বা আমাকে জিনিসটা টানতো না খুব একটা। তো আমি যখন পড়তাম দেখলাম যে আসলে ধরেন আমি সমাজ আমি বুঝতেছি না, ধর আমি একটা ইয়ে করতাম, আমি আপনাদেরকে করতে বলতেছি তা না, মানে আবার এমন না যে না এটা ভাই বলতে করতে হবে, আমি দেখলাম যে আমি পারতেছি না বা আমার মনে থাকতেছে না বা বিরক্ত লাগতেছে, তখন আমি কি করতাম যে আমি বললাম থাকে আসবে না, আসবে না এটা বাদ, আচ্ছা আসবে তো একটা আসবে, ওই একটা আমি দাগাবো না, ওই একটা আমি দাগাবো না, নো প্রবলেম, ওই একটার জন্য আমার কিছু আটকা যাবে না। সো আপনারা যারাই আসলে এরকম পরিস্থিতি পড়েন যে সবাই সব টপিক বা সব সাবজেক্টে সবার সমান পারদর্শিতা থাকবে না, এই বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে। তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো একটা স্ট্রং জোন আছে, সেটা কারো বাংলা হতে পারে, কারো ইংরেজি হতে পারে, কারো সাধারণ জ্ঞান হতে পারে, এক একজন এক একটা হতে পারে, এটা কোনো কোনো প্রবলেমই না এটা। তো এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ হবে ভাই, আপনার যেটা স্ট্রং জোন, ধরেন আপনার সাধারণ জ্ঞান ভালো লাগে, আমি ধরে নিচ্ছি যে আপনার ফাইন থেকে ভালো লাগে, আপনার সাধারণ জ্ঞান ভালো লাগে, তো এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি দেখবেন এই সাবজেক্টে যাতে আমি ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারি। এতে দুটা সুবিধা আছে, এক হচ্ছে এই সাবজেক্টটা যদি আমি পারি, দেখবেন আপনি যে জিনিসটা পারেন না, আমি এখন আপনাকে একটা বাংলা বই পড়তে দিলে কিন্তু আপনি অন্তত পেজ উল্টা পাল্টা হলেও দেখবেন। এখন আমি আপনাকে একটা চাইনিজ ভাষায় বই দিই, আপনি ধরবেন না, ধুর ভাই এটা কি করব। তো এইতে যেটা হবে আপনার ওই সাবজেক্টটাতে আপনি ইউ ট্রাই ইউর বেস্ট টু ম্যাক্সিমাইজ ইউর নাম্বার, সেই এই ব্যাপারটা যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে দেখবেন আপনার বাকি সাবজেক্টে যদি একটু ল্যাকিংস থাকেও আপনি কিছুটা হলেও ইনশাল্লাহ এগিয়ে থাকতে পারবেন। এবং বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আসলে আমাদের মানে ভুল ত্রুটি শুধরানোর সুযোগটা আমরা একটু কম পাই, খুবই কম পাই, অন্তত পড়াশোনার ব্যাপারে। একাডেমিক ব্যাপারে যদি আমরা মানে কোনো জায়গায় একটু ফল করি বা পিছিয়ে পড়ি, ওই ভুলটা শুধরায় আবার ঘুরে দাঁড়াইছে এমন সংখ্যাটা খুবই কম। এই যে প্রায় সময় এরকমটা দেখা যায় যে হ্যাঁ, আহ অমুক জায়গা থেকে এটা হয়েছে, অমুক এই পরীক্ষায় কততম হয়েছে, বা জিপিএ তো কম ছিল, সে অমুক জায়গায় চাকরি পাইছে, অমুক জায়গায় সে চান্স পাইছে, এমনটা যখন দেখি, এটা আমি মানে আমি আপনাদেরকে বলছি, এটা আমি মানে নিজের জায়গা থেকে আমি বলছি, ওই সংখ্যাটা আসলে কত, সংখ্যাটা খুব কম। সুতরাং আমি এটা মেনে নিতে হবে যে আমাকে কম সুযোগের দেশে আমার বাস, সুতরাং আমি 2 4 5টা এমসিকিউ যদি আমি না পারি, আমার ইনশাল্লাহ কোনো কিছু থাকবে না, আমি বাকিগুলো পারবো। এবং আপনি পারতে পারতে এক সময় আপনি প্রথম দিন 5 পাবেন, 2 পাবেন, 1 পাবেন, 10 পাবেন, একদিন আপনি আপনার ডিজায়ার নাম্বারটা যখন হিট করে ফেলবেন তখন আপনি দেখবেন, আগে যদি আপনি 10-এ দৌড়াইতেন এখন আপনি 20-এ দৌড়াচ্ছেন, আগে যদি আপনি 20-এ দৌড়াতেন তখন আপনি 40-এ দৌড়াচ্ছেন। সবার থেকে টার্গেট থাকে রাইট, যে আমি এখন পরীক্ষায় আমি এখন 10 পাই, 20 পেলে ভালো হইতো, 30 পাইলে ভালো হইতো, বা 25 পাইলে ভালো হইতো। এমন যদি হয় যখন আপনি 25টা পেয়ে যাবেন, এইটা পেয়ে গেলে তখন দেখবেন যে আপনি আরো মোটিভেশন পাচ্ছেন, আরো পুশ পাচ্ছেন। কথা বুঝতে পারছেন কিনা আমার? তাহলে পরীক্ষার হলে আমরা যদি 2-একটা কোয়েশ্চেন ডিরেক্ট কমন না পাই, আমরা কি নার্ভাস হব? একটু বলেন আমাকে, নাকি আমরা বাকিগুলো নিয়ে ভাববো? যদি আপনি নার্ভাস হন সেটা মানে আপনার জন্য মারাত্মক একটা ক্ষতির ব্যাপার হবে পরে বার। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় গেল, পঞ্চম অধ্যায় গেল, যেটা হচ্ছে আমাদের, আমি আবারও বলছি যে আমাদের পঞ্চম অধ্যায় আছে আমাদের এটা নিয়ে আলোচনা, আর্টিকেল 65 থেকে 93 আছে। আর যদি সরাসরি সংসদের কথা বলেন তাহলে সেটা হবে 65 নম্বর আর্টিকেল। এরপর আপনি আসেন শাসন বিভাগে। এই শাসন বিভাগ বা এক্সিকিউটিভ কাউন্সিল, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এটা হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় অর্থাৎ 4th চ্যাপ্টার। আর যদি আমি আপনাকে আর্টিকেল বলি তাহলে সেটা হবে 48 থেকে 64। তাহলে সেটা হবে 48 থেকে 64। ডাবল কেন আসতেছে? মিনিট, হ্যাঁ, অধ্যায় বললে হবে ভাই এটা, আর আর্টিকেল বললে হবে, জাস্টটা কেমন খারাপ লাগে, হ্যাঁ, আর্টিকেল বললে হবে সেটা 48 থেকে 64। অর্থাৎ আপনি এই অধ্যায়ে বেশ কয়েকটা আর্টিকেল আছে আপনাদের জন্য খুবই ভাইটাল, যেমন ধরেন এখানে রাষ্ট্রপতি পদ, রাষ্ট্রপতি পদের মেয়াদ, হ্যাঁ আমি আপনাকে কয়েকটা আর্টিকেল বলে দেই। যেমন ধরেন 48, 50, 57, হ্যাঁ,
48 হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ, 50 হচ্ছে রাষ্ট্রপতি পদের মেয়াদ, 57 হচ্ছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ, তারপরে 59 হচ্ছে স্থানীয় শাসন, তারপর 64 অ্যাটর্নি জেনারেল। এই কয়টা আর্টিকেল আপনার জন্য খুবই ফরজ আপনার জানাটা, বুঝতে পারছেন? একটু আর্টিকেল গুলো লিখে রাখেন, 48, 50, 57, 59, 64। এই 5টা আর্টিকেল আপনার এখান থেকে মোটামুটি যদি জানা থাকে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। ওকে, এই গেল হচ্ছে আমার দ্বিতীয়টা। দ্বিতীয়টা বলতে আমার দ্বিতীয় বিভাগটা, অর্থাৎ আমাদের শাসন বিভাগটা। আমি এরপর আপনাদেরকে প্রশ্ন করব, আপনি দেখবেন আপনি এখন সব পারবেন, এখান থেকে কোশ্চেন যেমনই আসুক আপনি পারবেন। এবার আসেন আপনি 3 নম্বরে, অর্থাৎ বিচার বিভাগে। এই বিচার বিভাগ বা জুডিশিয়াল কাউন্সিল যেটা, এই জুডিশিয়াল কাউন্সিলের কথা আমাদের উল্লেখ আছে 6ষ্ঠ অধ্যায়ে। 6ষ্ঠ অধ্যায় উল্লেখ আছে, 6 চ্যাপ্টারে। তাহলে আপনি দেখেন 4র্থ, 5ম, 6ষ্ঠ এই 3টা অধ্যায় সংবিধানের আমাদের সরকারের বিভাগের সাথে জড়িত, এবং এইখানে আইন বিভাগটা সরকারের প্রথম বিভাগ। এটা আমাদের মনে রাখবো যে এখান থেকে সবকিছু হয়, কি হয়, কোনটা কি করে না করে সেটা আমি আপনাদেরকে একটু করে দেখা দিব। তো এই 6ষ্ঠ অধ্যায়ের জন্য আপনার আর্টিকেল লাগবে হচ্ছে 65, কেন লিখতেছি, এটা হবে 94 থেকে 117। এটা হবে 94 থেকে 117। তাহলে সহজ কথা হচ্ছে ভাইজান, একেবারেই সিম্পল কথা আমার, যে আপনি জুডিশিয়াল কাউন্সিলের জন্য 94 থেকে শুরু করতে হবে, 117তে শেষ হবে। এই অধ্যায়ে আপনার জন্য খুবই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা আর্টিকেল মাস্ট আপনার জানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে 94, যেখানে বলা আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। এরপর আপনার লাগবে হচ্ছে 108। 108 হচ্ছে কোর্ট অফ রেকর্ড। এটা অনেকবার পরীক্ষায় আসে এখন, কোর্ট অফ রেকর্ড। 108 কোর্ট অফ রেকর্ড। এখন কথা হচ্ছে এই কোর্ট অফ রেকর্ড জিনিসটা ভাই কি? দেখেন, এই কোর্ট অফ রেকর্ড বলা হয়, কিন্তু দেখেন এই কোর্ট অফ রেকর্ডটা বলা হয় এই সুপ্রিম কোর্টকে। সুতরাং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোর্ট অফ রেকর্ড নামে খ্যাত কোনটি, বা কোর্ট অফ রেকর্ড কাকে বলা হয়, বা কোর্ট অফ রেকর্ড কি, তখন আপনি দাগাবেন আর্টিকেল 108 অনুযায়ী সুপ্রিম কোর্ট। এরপর আপনি আরেকটা আর্টিকেল আপনার লাগবে, সেটা হচ্ছে 117। 117 লাগবে। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই 3টা আর্টিকেল হচ্ছে আমার এই অধ্যায়ের জন্য সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখবেন, আপনারা উচ্চ মাধ্যমিকে কেউ কি সিভিক্স বা পরিণতি পড়েছেন? যদি আমাকে একটু কমেন্টে জানান। আপনারা ইন্টারমিডিয়েটে বা এইচএসসি সময় আপনাদের পরিণতি বা সিভিক্স কারো ছিল কিনা? পরিণতি বা সিভিক্স কারো ছিল কিনা একটু যদি আমাকে বলেন, এটা কারো ছিল কিনা? যদি এটা থেকে থাকে, আপনার মনে থাকার কথা যে এই সিভিক্স বইয়ের আপনি দ্বিতীয় পত্রটা, বিশেষ করে এই দ্বিতীয় পত্রটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে দেখবেন আপনি প্রথম সংবিধানের সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক পদগুলো, এভরিথিং কিন্তু এখান থেকে আপনি প্রাইমারি একটা আলোচনা পেয়ে যান, এবং এখান থেকে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে কোশ্চেন, মানে যখন আপনি আরেকটু আপার লেভেলে আসেন তখন আপনি পারবেন, বুঝতে পারছেন? বাট আমাদের যে এইচএসসি টেক্সট বই কি কখনো এরকম ভাবে আলোচনা ছিল? সেটা কিন্তু ছিল না। তাহলে এখন আমি আপনাকে একটু কোশ্চেন করবো, আপনি আমাকে একটা অ্যান্সার দিবেন। রেডি কিনা সবাই? আমি মাত্র 5টা কোশ্চেন করব। 5টা কোশ্চেন করব। আমার প্রথম কোশ্চেন, বলেন তো প্রধানমন্ত্রী পদের নিয়োগ, আমি যদি আভাবে বলি প্রধানমন্ত্রী পদ বা প্রধানমন্ত্রী পদের মেয়াদ, এই কথাটা আমাদের সংবিধানের কোন অধ্যায় আছে? একটু সেন্স খাটায় বললেন, সেন্স খাটায় বললেন। এটা কি 4র্থ অধ্যায় হবে নাকি 5ম অধ্যায় হবে? প্রধানমন্ত্রী পদের মেয়াদের কথা উল্লেখ আছে কোথায়? অনুচ্ছেদ না, আমি অধ্যায় চেয়েছি। অধ্যায়, অধ্যায় চেয়েছি, বা পার্ট। অধ্যায় চেয়েছি বা পার্ট চেয়েছি। অধ্যায় কত? 3 নাকি 4 নাকি 5 নাকি 6, কোনটা হবে? দেখেন, এটা কি শাসন বিভাগের অন্তর্ভুক্ত না? হ্যাঁ। প্রধানমন্ত্রী কি সব, মানে
বাংলাদেশের এক্সিকিউটিভ হেড বা হেড অফ দ্য স্টেট যদি হয় রাষ্ট্রপতি, হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার। তাহলে এটা কি আমার শাসন বিভাগের মধ্যে আসে না? তাহলে এটা কি আমার চতুর্থ অধ্যায় হবে কিনা? অবশ্যই চতুর্থ অধ্যায় হবে। এবার আমার কোয়েশ্চেন নাম্বার 2, বলুন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইটা সরকারের কোন বিভাগ থেকে পরিচালিত হবে বা কোন বিভাগের আওতাধীন হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কোন বিভাগের অধীনে আসবে? বিভাগ, এখানে আমরা বিভাগের কথা বলছি এখন। বিভাগ কোন বিভাগের অধীনে আসবে? এটা কি আইন বিভাগ হবে নাকি শাসন বিভাগ হবে নাকি বিচার বিভাগ হবে? কোনটার অধীনে আসবে? আমরা কিন্তু এরকম মিলাই ফেলি, হ্যাঁ, যে পুলিশ এটা তো স্বরাষ্ট্রের ভেতর, নিশ্চয়ই এটা বিচারের সাথে জড়িত না ভাই। নো, মিনিস্ট্রি মানে এটা যদি কোনো মন্ত্রণালয় হয় বা কোনো মিনিস্ট্রি হয়, কথা খুব সোজা, শাসন বিভাগ, শেষ কথা, আর কোনো কথা নাই। অধ্যায় বলে চতুর্থ, আর যদি আপনি বিভাগ বলেন তাহলে শাসন বিভাগ। ক্লিয়ার? এরপর আমাকে বলেন তো যে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, হ্যাঁ, আমাদের মহামান্য আদালত যেটাকে আমরা ধরে থাকি, এই সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেল আছে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা, কোয়েশ্চেন ভালো করে বুঝে তারপর উত্তর দিবেন যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা আমাদের সংবিধানের কোন আর্টিকেলে আছে। সবাইকে 94। আচ্ছা বলেন তো সুপ্রিম কোর্টকে কোন কোন নামে ডাকা হয়? 108 আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা কি? সুপ্রিম কোর্টকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা কি? সেটা কি হতে পারে? আশা করছি আমাদের একেবারে অধ্যায় আমাদের এই ব্যাপারটা একদম, আমি যদি জিজ্ঞেস করি আপনার একদম 100% ক্লিয়ার কিনা, ইনশাল্লাহ আপনার 100% ক্লিয়ার কিনা? একদম 100%। এখান থেকে কোয়েশ্চেন যেমনই করুক পারবো। ওকে, সংবিধান ভাই বাংলাদেশের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সরকার ব্যবস্থা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা এগুলা পড়তে হয়, এটা বলতে হয় না, এটা এমনি পড়তে হয়। আপনি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আপনি সরকারি চাকরি করবেন, আপনি সরকার থেকে মানে আপনি যে একটা সুযোগ সুবিধা নিবেন, সরকার কি এটা চাইবে না? বা আপনি হলে চাইতেন না যে আপনি দেশের আইন কানুন জানেন কিনা, আপনি আমাদের দেশের সরকার ব্যবস্থা জানেন কিনা? আপনি হলে কি এটা চাইতেন না? আপনি এটাকে প্রত্যাশা করতেন না? অবশ্যই করতেন। আপনি যেহেতু করতেন তাহলে এগুলো ইম্পর্টেন্ট কতটুকু বা এটা আমি আপনাকে আশা করি বুঝায় বলতে হবে না। ওকে, আচ্ছা এবার হচ্ছে ভাই আমাদের খুব ম্যাসিভ একটা কাজ আছে। এই ম্যাসিভ কাজটা কি দেখেন, ম্যাসিভ কাজটা হচ্ছে যে আমাদের এই সরকারের যে বিভাগগুলো আছে, এই সরকারের যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলো আমাদের কোনটা কি কাজ করে, অর্থাৎ এই বিভাগগুলোর জন্য, এই বিভাগগুলোর জন্য আমাদের এই বিভাগের জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই বিভাগের কাজগুলো, এই বিভাগের কাজগুলো আমাদের লাগবে, অর্থাৎ কোন বিভাগের কাজ কি এইটা আমাদের মাস্ট লাগবে। অর্থাৎ এখন আইন বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ কি, বিচার বিভাগের কাজ কি, সব আমার লাগবে। এখন এখানে যত সরকার নিয়ে কথা হচ্ছে, আপনি দেখেন এক একটার এক এক ধরনের কাজ। সেটা কেমন কাজ আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এক একটার এক এক কাজ। এখন কেমন কাজ দেখেন, এই কাজগুলো সবগুলোই হবে তার মানে কি আইন সংক্রান্ত, রাইট? এই প্রত্যেকটা বিভাগের আইন সংক্রান্ত কাজ, অর্থাৎ আমাদের বাংলাদেশে আইন তৈরি কে করবে, আমাদের বাংলাদেশে ব্যাখ্যা কে দিবে, এটা আমি সংবিধানের ক্লাসে একটু আইডিয়া দিয়েছিলাম, এখানে আরেকবার দিচ্ছি। দেখেন যদি আপনি দেখেন এই আইনের ক্ষেত্রে আইন বিভাগের কাজ কি, আইনের ক্ষেত্রে শাসন বিভাগের কাজ কি, আইনের ক্ষেত্রে বিচার বিভাগের কাজ কি,
এই বিষয়টা আপনার আশা করি মনে থাকার কথা, আমি আরেকবার একটু মনে করে দিচ্ছি। আপনি বিচার বিভাগ হচ্ছে আইনের ব্যাখ্যা দিবে, বিচার বিভাগ হচ্ছে আইনের ব্যাখ্যা দিবে, শাসন বিভাগ হচ্ছে আইনের প্রয়োগ করবে, শাসন বিভাগ হচ্ছে আইনের প্রয়োগ করবে, শাসন বিভাগ হচ্ছে আইনের প্রয়োগ করবে। এই ব্যাখ্যা আর প্রয়োগ বাদে আপনি যা দেখবেন অ্যান্সার হবে আইন বিভাগ, শেষ কথা। এবার যদি বলেন আইন তৈরি করবে কে, আইন বিভাগ। আইন সংশোধন করবে কে, আইন বিভাগ। আইন পরিমার্জন কে করবে, আইন বিভাগ। পরিবর্ধন কে করবে, আইন বিভাগ। কথা বুঝতে পারছেন আমার? তাহলে আপনি মনে রাখেন দুটো, এক হচ্ছে আইনের প্রয়োগ করবে শাসন বিভাগ, আইনের ব্যাখ্যা দিয়ে বিচার বিভাগ, শেষ। এই দুইয়ের বাইরে পরীক্ষায় যা আসবে উত্থাপিত থেকে শুরু করে যেই শব্দই আসুক না কেন আপনি অ্যান্সার করবেন আইন বিভাগ। ক্লিয়ার কিনা বিষয়টা একটু জানাবো, ক্লিয়ার কিনা বিষয়টা একটু জানাবো যে আইনের, তার মানে এই জিনিসটা আর ভুল করা যাবে না যে আইনের ব্যাখ্যা দিবে কে ভাই, আইনের বিচার এই করবে কে। আপনি দুইটা মনে রাখেন, এর বাহিরে আপনি যাই দেখবেন অ্যান্সার হবে আইন বিভাগ, মানে আইন বিভাগ। ওকে, আচ্ছা। এরপর আপনি আসেন, এই গেল সরকার বিভাগের ব্যাপার। এখন আমরা একটু রাষ্ট্রের স্তম্ভগুলো চিনবো। স্তম্ভগুলো কিরকম? ধরেন আপনি বর্তমানে যদি বিল্ডিং ঘরে থাকেন বা আপনি যদি কোনো বিল্ডিং কখনো জীবনে দেখে থাকেন, আপনি জানেন একটা বিল্ডিং এর জন্য যদি আপনি ভিত্তি চিন্তা করেন কিছু পিলার থাকে, রাইট, যেটার উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তো আপনি রাষ্ট্রকে যদি একটা বিল্ডিং চিন্তা করেন বা রাষ্ট্রকে দাঁড়িয়ে থাকে বা টিকে থাকে কিসের উপর ভিত্তি করে টিকে থাকে? এই যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে বা অমুক দেশ নামে একটা রাষ্ট্র আছে, বা আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই, মন থেকে দোয়া করি যে একসময় আমার পবিত্র নোয়াখালী, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা, এই জায়গাটা একদিন একটা রাষ্ট্র হবে, একদিন একটা রাষ্ট্র হবে। এটা দোয়া করি সবসময়, আমরা মনে যাতে দোয়া করবো, যাকে দেখবো পাড়া প্রতিবেশী রাস্তায় কারোর সাথে দেখা হলে তাকেও বলবো দোয়া করার জন্য। এটা যদি একটা রাষ্ট্র হয়, বিভাগ না হয়, যদি একটা রাষ্ট্র হয়, তাহলে এটা কিসের উপর টিকে থাকতে পারতো, বা বাংলাদেশ এখন টিকে আছে এইটা কিভাবে টিকে আছে তারা, এটা হচ্ছে কি আমাদেরকে একটু দেখতে হবে। দেখেন, এটাকে আমরা বলতে পারি যে আপনি যদি বলেন পিলার বা স্তম্ভ যাই বলেন, রাষ্ট্রের স্তম্ভ কয়টি, রাষ্ট্রের স্তম্ভ কয়টি? সোজা হিসাব একদম, রাষ্ট্রের বিভাগ পাইলাম আমরা, তাহলে বিভাগের স্তম্ভ কি একই নাকি আলাদা? উত্তর হচ্ছে এই স্তম্ভের ভেতরেই বিভাগের একটা অংশ চলে আসে, অতিরিক্ত কি থাকে। দেখেন, এই রাষ্ট্রের স্তম্ভ যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে পাঁচটা, সেটা হচ্ছে পাঁচটা, কোনো চিন্তা ছাড়া। এখন এই পাঁচটা কি কি দেখেন, 1 2 3 4 5। হ্যাঁ, আমাদের শেষ। আমি এখন আরেকটা মার্ক করবো, 1 2 3 4 5। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি মার্ক দুইবার কেন করলেন? একবার করছেন তাদেরই তো আমরা দেখছি। মার্কটা করার উদ্দেশ্য এই কারণেই যে পরীক্ষায় আসবে রাষ্ট্রের প্রথম স্তম্ভ কোনটি। তখন কিন্তু আপনি আপনার মন গড়া না, আমি মনে করি যে রাষ্ট্রের প্রথম স্তম্ভ হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, হবে না। আপনার মন গড়া আপনি চাইলেন বসা দিলেন, হবে না। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। রাষ্ট্রের প্রথম স্তম্ভ মনে রাখবেন আইন বিভাগ, প্রথম স্তম্ভ হচ্ছে আইন বিভাগ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নির্বাহী বিভাগ, বা আমি যদি আপনাকে বলি নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। 3 নাম্বার হচ্ছে বিচার বিভাগ, বিচার বিভাগ। 4 নম্বর হচ্ছে গণমাধ্যম, এটা স্তম্ভ হিসেবেও আসতে পারে অথবা স্টেট হিসেবেও আসতে পারে। আপনাকে বলতেই পারে যে হ্যাঁ ফোর্থ স্টেট কি, হ্যাঁ স্টেটের বা রাষ্ট্রের চতুর্থ স্টেট বা ফোর্থ স্টেট কাকে বলে, তখন আপনি গণমাধ্যম দাগাবেন। 5 নম্বর আপনি দাগাবেন সুশীল সমাজ, সুশীল সমাজ দাগাবেন। এখন এই সুশীল সমাজ বলতে আমরা আসলে কারা বুঝি? এটা আমাদের ফেসবুকে যে বেশ কিছু বুদ্ধিজীবী ঘুরে তাদেরকে বুঝি না। সুশীল সমাজ বলতে আমরা বুঝি ধরেন যে জাতীয় অধ্যাপক বা যেই মানুষগুলো সরকারের অংশ না হলেও সরকারকে তারা অনেক সময় দেশের যে কোনো একটা ক্রাইসিসে তারা পরামর্শ দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে বা নির্দেশনা দিয়ে থাকে, অথবা সরকারকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে বা খুবই মানে রেসপেক্টেড কিছু মানুষ আছে আমাদের, এরকম হতে পারে। তো এই 5টা হচ্ছে আমার, এদেরকে বলা হয় রাষ্ট্রের স্তম্ভ।
এর মাঝে এই তিনটা হচ্ছে সরকারের বিভাগ। এই তিনটা হচ্ছে সরকারি বিভাগ, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল, জুডিশিয়াল কাউন্সিল, মিডিয়া এন্ড সুশীল সমাজ, বা এটাকে আমরা বলি হচ্ছে সিভিল সোসাইটি। তাহলে এইগুলোকে বলা হয় রাষ্ট্রের স্তম্ভ। রাষ্ট্রের স্তম্ভ ক্লিয়ার আমাদের? একটু জানাই, কথাকে বুঝতে পারছি কিনা ভাই? কথা কি আমরা বুঝতে পারছি নাকি পারি নাই একটু জানাবো। আমরা কি বুঝতে পেরেছি নাকি পারি নাই? একটু তাড়াতাড়ি জানাই। ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেন করি, বলেন তো প্রথম আলো, প্রথম আলো বা ধরেন বিটিভি বা বণিক বার্তা বা ধরেন বাংলাদেশ অবজারভার বা ডেইলি স্টার, এগুলো রাষ্ট্রের কোন স্তম্ভের ভেতর পড়বে? কোন স্তম্ভের ভেতরে পড়বে? কোন স্তম্ভের ভেতরে পড়বে? প্রথম মানে 1, 2, 3, 4, 5 কোনটার মধ্যে পড়বে একটু বলুন তো, কোনটার মধ্যে পড়বে? ওকে, 4 নম্বর। ওকে ফাইন। এখন এখানে একটা আর্টিকেল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা একটু বিশেষভাবে আপনাদেরকে বলতে চাই। দেখেন, এই যে গণমাধ্যম, এটা নিয়ে একটা গিফট আপনার লাগতে পারে যে গণমাধ্যমের সাথে সংবিধানের কানেকশনটা আসলে কি। সংবিধানের কানেকশনটা আসলে কি, দেখেন আমাদের 39 নম্বর আর্টিকেল আছে হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা। কি ব্যাপার, এটা এরকম হচ্ছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চিন্তা বিবেকের স্বাধীনতা, বাট এখানে আরেকটা আর্টিকেল আছে 39-2, এইখানে বলা আছে সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা। স্তম্ভ নিয়ে এখন আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমরা বেশ কিছু কমন ব্যাপার আছে। এই কমন ব্যাপারগুলো কি ভাই? কমন ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গাতে একটা ব্যাপার আছে, যেমন কিছু জিনিসের পার্থক্য আমরা বুঝি কিনা। যেমন ধরেন, আমরা এই জিনিসটা একটু শিখে ফেলি আজকে, আমাদের জন্য খুবই ভালো হবে। আমরা একটু কিছু পার্থক্য শিখি। কোনটি কি দেখেন তো, আমি আপনাদের কয়েকটা জিনিস একটু ধরাই দেই। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি যে মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদের মধ্যে পার্থক্য আমরা বুঝি কিনা। মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদের মধ্যে পার্থক্য, এটা আমরা বুঝি কিনা। বা আমি যদি আপনাকে বলি যে টেকনোক্রেট মন্ত্রী কি, টেকনোক্র্যাট মন্ত্রী কি, ঠিক আছে। তারপর আমি যদি আপনাকে বলি যে কয়েকটা বেশ কনফিউশন, দেখেন স্টেট মিনিস্টার, আমরা এখানে বেশ কিছু কনফিউশন একটু শিখে ফেলবো। স্টেট মিনিস্টার মানে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী? আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য আমরা বুঝি নাকি বুঝি না? কয়েকটা ছোটখাটো কনফিউশন একটু শিখাই দিই, বলেন দেখি। বুঝলে হ্যাঁ লিখেন, না বুঝলে না লিখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি যেটা হলে আপনার জন্য ভালো হবে সেটাই আমি করে দিব।
বাট লিখতে হবে, যদি বুঝেন তাও লিখেন, না বুঝলে না লিখেন, আমি শিখাই দিব, সমস্যা নাই, বাট যেটা আপনি জানেন সেটা অন্তত লিখেন। একটু জানাই তো ভাই। ওকে, ওকে ফাইন। এখন দেখেন, প্রথমে আসি আমরা, এই যে মন্ত্রিসভা, অনেকে হয়তো আজকে বলতে ভাই এটারও পার্থক্য হয়। হ্যাঁ হয়, কেন হবে না। এই মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, এই জিনিসটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গায় দেখেন। এই মন্ত্রিসভাকে মনে রাখবেন, এটাকে ইংলিশে বলা হয় ক্যাবিনেট, এটাকে বলা হয় ক্যাবিনেট। আর মন্ত্রী পরিষদকে বলা হয় কাউন্সিল, কাউন্সিল অফ দ্য মিনিস্টার্স। এটা হচ্ছে প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে, মনে রাখবেন, মন্ত্রী পরিষদ হয় সকল মন্ত্রীদেরকে নিয়ে। আপনার মন্ত্রিসভার সকল মন্ত্রী, মানে আপনার মন্ত্রিসভায় যদি 50 জন থেকে 50 জনই এই মন্ত্রী পরিষদের মানে অংশ। বাট এই মন্ত্রিসভার ক্ষেত্রে এটা কিছু ইম্পর্টেন্ট মন্ত্রীদেরকে নিয়ে হয়। এখন আপনি যত কথাই বলেন না কেন ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব আর ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্ব বাংলাদেশে সমান না। গুরুত্ব বলতে কাজের পরিধিটা সমান না। আপনি ধরেন যে কৃষি মন্ত্রণালয়, বা এই যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তারপর আপনি ধরেন যে এই যে খাদ্য বা বস্ত্র, এগুলো হচ্ছে ধরেন আপনার মানে সবসময় যেগুলো মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত, সেই মিনিস্ট্রি গুলো দেখবেন যে এগুলো কিন্তু কাজ বেশি, প্রেশার বেশি, দায়িত্ব বেশি, কাজ করার জায়গাটাও বেশি। তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে ক্যাবিনেট এবং মন্ত্রী পরিষদ এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাই, একটু জানাই এটা আমাদের ক্লিয়ার কিনা। আর মনে রাখবেন, এই ক্যাবিনেটের কথা আমাদের পার্লামেন্টে, এটা সংবিধানে আমাদের উল্লেখ আছে 55 নম্বর আর্টিকেলে। আর এই মন্ত্রী পরিষদের কথা উল্লেখ আছে 56, একটা 55, একটা 56। ওকে, তাহলে এই গেল একটা। এবার আসেন টেকনোক্র্যাট মন্ত্রী মানে কি। ভাই টেকনোক্র্যাট মন্ত্রী মানে একদম সহজ জিনিস। দেখেন, প্রথমত আপনি দেখেন, আপনি বলেন তো ইলেক্টেড আর সিলেক্টেড, এই দুটা কি একই নাকি আলাদা? ইলেক্টেড বা সিলেক্টেড, এই দুটার কথার মানে কি একই নাকি আলাদা? বা ইলেকশন এন্ড সিলেকশন, এই দুটার কথার অর্থ কি একই দাঁড়ায়? একটু বুঝে শুনে উত্তর দিব প্লিজ। এটা কি একই সাথে হবে? বুঝতে পারছেন? আলাদা। দেখেন, আচ্ছা আমি টেকনোক্রেট যাওয়ার আগে আমি আরেকবার বলতেছি, মন্ত্রিসভার সদস্য হবে কিছু মন্ত্রী, ইম্পর্টেন্ট কিছু মন্ত্রী, বা কিছু মন্ত্রী হবে। মন্ত্রী পরিষদের সবাই মেম্বার থাকবে, অর্থাৎ আপনার ধরেন মন্ত্রী আছে ধরেন 50 জন, এই 50 জনই এই মন্ত্রী পরিষদের সদস্য হবে। কিন্তু মন্ত্রিসভার সদস্য কখনো 50 হবে না। মন্ত্রিসভার সদস্য ধরেন 20 হতে পারে, 15 হতে পারে, 25 হতে পারে। সকল মন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য, কিন্তু সকল মন্ত্রী মন্ত্রিসভার সদস্য না বা অংশ না। ওকে, এখন এই টেকনোক্র্যাট মন্ত্রী মানে হচ্ছে, মনে রাখবেন, এরা ইলেক্টেড হয় না, এরা হয় সিলেক্টেড। এরা হয় সিলেক্টেড, অর্থাৎ আরো সহজে যদি আপনি বুঝতে চান, এই টেকনোক্র্যাট মন্ত্রী মানে হচ্ছে অনির্বাচিত মন্ত্রী। আপনার প্রয়োজন অনুসারে যদি প্রধানমন্ত্রী চিন্তা করেন যে উনি আপনাকে মন্ত্রিসভায় রাখবেন, ধরেন একজন মানুষ আছেন যিনি পলিটিক্স করেন না, বা যাকে বাংলাদেশে তো আসলে ধরেন যত কথাই বলেন মার্কার উপর অনেক কিছু নির্ভর করে, যেটা আপনি জানেন যে উনি হয়তো নির্বাচন করলে উনি জিততে পারবে না, বা এমন হতে পারে যে উনি নির্বাচন করেন নাই, বাট দেশের স্বার্থে বা সরকার চালানোর প্রয়োজনে এরকম কোন একটা ব্যক্তির কথা প্রাইম মিনিস্টার ভাবলেন যে ওনাকে আমরা নিতে পারি। এরকম মন্ত্রীদেরকে বলা হয় টেকনোক্র্যাট মিনিস্টার। মনে রাখবেন, আমাদের সংবিধানে এই ব্যাপারে একটা মানে নির্দেশনা আছে। মনে রাখবেন,
যে সর্বোচ্চ মন্ত্রিসভার সর্বোচ্চ 10% এই টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারবে। অর্থাৎ আপনার মূল মন্ত্রিসভা যদি হয় 50 জন, তাহলে 5 জন হতে পারবে টেকনোক্র্যাট বা এরকম নির্বাচিত মানে অনির্বাচিত। আপনার মন্ত্রিসভা যদি হয় 30 জনের, তাহলে 3 জনকে নিতে পারবেন আপনি টেকনোক্র্যাট। যদি আপনার মন্ত্রিসভা হয় 20 জনের, তাহলে 2 জন নিতে পারবেন। মন্ত্রিসভা যদি হয় 10 জনের, তাহলে আপনি 1 জনকে নিতে পারবেন। সুতরাং সংবিধান অনুযায়ী সর্বোচ্চ 10% হচ্ছে আপনি টেকনোক্র্যাট মিনিস্টার নিতে পারবেন। তাহলে মন্ত্রিসভা এবং মন্ত্রীপরিষদের পার্থক্যটা বললাম, টেকনোক্র্যাট মিনিস্টার আমি বললাম। এবার আসেন স্টেট মিনিস্টার মানে কি। দেখি এইটা একটা অ্যান্সার দেন তো, এটা কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাকি ডেপুটি বা উপমন্ত্রী, কোনটা হবে? সরি, বলে তো দিলাম একটা তো বলে দিলাম। বলুন তো এটা কি হবে, 1, 2, 3 কোনটা হবে? স্টেট মিনিস্টার 1, 2, 3 কোনটা হবে? কোনটা হবে? উপমন্ত্রী হবে না ভাই, উপমন্ত্রী হবে না, উপমন্ত্রী হবে না। উপমন্ত্রীকে বলা হয় ডেপুটি মিনিস্টার। এটা হবে না, এটা হবে না। অনেকেই এক লিখতেছে, 2 লিখতেছেন। দেখেন, এইটাই আমরা ভুল করি, আমরা মিলাই হচ্ছে স্টেট মিনিস্টার মানে হচ্ছে স্বরাষ্ট্র, জীবনও না। এটা মানে হচ্ছে হোম মিনিস্টার, আর প্রতিমন্ত্রী মানে হচ্ছে স্টেট মিনিস্টার। তাহলে এই 3টা কনফিউশন আমাদের ক্লিয়ার কিনা? একদম 100-100। এই 3টা কনফিউশন আমাদের 100-100 ক্লিয়ার কিনা একদম? ক্লিয়ার? জানাবো। ক্লিয়ার হলে আমরা জানাই। ক্লিয়ার হলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার আমার নেক্সট দেখা হবে কখন সেটা আপনারা জানতে পারবেন। ক্লিয়ার আমাদের? তাহলে সরকার ব্যবস্থা থেকে আমরা কি আইডিয়া পেয়ে গেছি? আমি আপনাদেরকে একেবারেই সব এক জায়গায় শিখাই দিলাম। এখানে আপনার সংবিধান থেকে আপনার যে কোয়েশ্চেন হয় বা আপনার যেভাবে প্রশ্ন হয়, যেমনি হবে না কেন, আমি আশা করবো আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনার আজকে ক্লাস কেমন বুঝছেন বা কেমন লাগছে একটু বলেন। কঠিন লাগছে নাকি সহজ লাগছে নাকি সবসময় মতোই লাগছে? কি ঈদের পর আজকে প্রথম নিচ্ছি? না তো, আরেকদিন নিলাম না। আচ্ছা, ঈদের পরে মনে হয় না আরেকদিন নিতে পারি, মনে পড়তেছে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি কোনোটা না বুঝেন তাহলে আমাকে একটু